Hello friends, I welcome to all of you to this session of polity. Dear students, this is the lecture number 10, Constitution of India. Here we are discussing that salient features of Constitution part 2. You know that last class I discussed about the salient features of Constitution part 1. This is the continuation of the previous lecture. So if you have not seen the previous lecture number 9, you please see the lecture, then after you just go through this lecture, otherwise it will be meaningless for you. Okay, so let us discuss. Dear students, আমি ধীরাজ মণ্ডল তোমাদের সাথে আছি, তোমাদের কাছে ডিসকাস করতে চলেছি স্যালিয়েন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন। এখানে প্রথম স্লাইডে দেখো, ফার্স্ট স্লাইডে আমি লিখেছি সিনথেসিস অফ পার্লামেন্টারি সভারেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। তো অ্যাকচুয়ালি এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ব্রিটেন আর ইউএসএ, আমরা যদি কম্পেয়ার করি ব্রিটেন আর ইউএসএর কনস্টিটিউশনকে, তাহলে কিছুটা অংশে দেখা যায় আমাদের কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ব্রিটেন ঘেঁষা কিছু জায়গায়, আবার কিছু জায়গায় আবার ইউএসএ। দেখা গেলো যদি আমরা সুপ্রিম কোর্টের দিক থেকে বিচার করি তাহলে টোটালি সুপ্রিমেসি মানে সুপ্রিম কোর্টের ইউএসের মতোই নয়, বাট কিছুটা ইউএস ঘেঁষা। আর কিন্তু আমরা যদি পার্লামেন্টের দিকে বিচার করি তাহলে কিছুটা ব্রিটেন ইউএস, মানে কি এটা একটা ব্লেন্ড, মানে মাঝামাঝি একটা জায়গা, মানে আমরা মিড পাথ ফলো করে কিন্তু কনস্টিটিউশনটা আমাদের বানানো, না একদম টোটালি ইউএসের মতো বা না একদম ব্রিটিশের মতো। বোঝা গেল? মানে কি এটা একটা মাঝামাঝি একটা জায়গা, ঠিক আছে? মানে আমরা মিড পাথ যেটা বলে বুদ্ধার যে পথ, ঠিক আছে? তো তোমরা জানো মানে মিড পথ মানে কি হচ্ছে, না তোমার মানে না বেশি লেফট না বেশি রাইট, আমরা মাঝামাঝি একটা জায়গায়, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এখানে কি বলছে পয়েন্ট নাম্বার 1 দেখো, দ্য ডক্ট্রিন অফ সভারেন্টি অফ পার্লামেন্ট ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য ব্রিটিশ পার্লামেন্ট while the principle of judicial supremacy with that of the American Supreme Court. এই পয়েন্টটা অ্যাকচুয়ালি খুবই ইজি একটা পয়েন্ট। মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা যে আমাদের পার্লামেন্ট বলছে, মানে অ্যাকচুয়ালি সে পুরোপুরি সভারেন তা নয়। সভারেন আমাদের সভারেন মানে নিজে, মানে যেটা পার্লামেন্ট যে রুলস তৈরি করবে, ব্রিটেনের পার্লামেন্ট যে রুলস তৈরি করবে তার উপরে কোনো কথা হবে না। কিন্তু আমাদের পার্লামেন্টে কিন্তু তা নয়। আমরা কিভাবে বলতে পারি? মনে করো এনজেএসি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন এসেছিলো, তোমরা জানো 1999 সম্ভবত। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, তো এই এনজেএসিটা মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে জাজ সুপ্রিম কোর্টের জাজদেরকে নির্বাচন করার যে পদ্ধতি, যে এনজেএসি এসেছিলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই এনজেএসিটাকে কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের মধ্যে আনা হয়েছিল। জুডিশিয়াল রিভিউ মানে যে সুপ্রিম কোর্টের জাজ নির্বাচন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কিছু চেঞ্জ করা হয়েছিল থ্রু দ্য ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। কিন্তু দেখা যায় যে এই পদ্ধতিতে বেসিক স্ট্রাকচারটা ভায়োলেট করে যাচ্ছে, কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার যেটা অলরেডি প্রস্তাবনায় লেখা আছে, প্রিয়াম্বলে লেখা আছে, ঠিক আছে? তো এই বেসিক স্ট্রাকচারটা ভায়োলেট করে যাচ্ছে, তার জন্য সুপ্রিম কোর্ট এটাকে জুডিশিয়াল রিভিউর মধ্যে এনেছিল। আনার পরে এটা কিন্তু রিপিল করে দেওয়া হয়, ঠিক আছে, এনজেএসি। তো এই যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি তাহলে আমরা বুঝতে পারছি যে পার্লামেন্টকে কিন্তু কমপ্লিট অথরিটি দেওয়া হয়নি, ঠিক আছে? সুপ্রিম কোর্টে মানে আমাদের কনস্টিটিউশনেই হচ্ছে কমপ্লিট অথরিটি, আর সুপ্রিম কোর্ট কিন্তু এটা চাইলে যদি কোনো আনকনস্টিটিউশনাল কোনো কেস থাকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে দিতে পারে। যে একইভাবে যদি মনে করো এই যে জম্মু কাশ্মীর ইস্যুটা আমি তুলেছি, 6টা পার্ট, 4টে পার্ট আপলোড করা হয়েছে, তো 6টা পার্ট তোমরা অবশ্যই দেখো, যে হিস্ট্রি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর স্পেশাল ভিডিওর মধ্যে রাখা আছে ওটা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কী হয়েছে এখানেও, মানে যদি এটা জুডিশিয়াল রিভিউর মধ্যে আসে তো মেবি আবার মানে এই সমস্ত কিছু চেঞ্জও হয়ে যেতে পারে। বা মনে করো যে ইকোনমিক্যাল উইকার সেকশন যেটা এসছে ইডাব্লিউএস, এটা এর উপরে আমি একটা ডেডিকেটেড লেকচার বানাবো। এটা অলরেডি আমার লেকচার প্রিপেয়ার হয়ে আছে, তো আমি সময় পাচ্ছি না।
তো এই EWS ইকোনমিক্যাল উইকেট সেকশন যেখানে 10% রিজার্ভেশন দেওয়া হয়েছে সম্ভবত, তো এটা অ্যাকচুয়ালি আদৌ কি এইটা কি সম্ভব? কারণ আমরা জানি যে একটা দেশে মানে 49% মানে ম্যাক্সিমাম 49% রিজার্ভেশন সম্ভব, কিন্তু দেখা যাচ্ছে যে তোমরা জানো যে SC 27%, OBC 27%, SC 15%, ST তোমার 7%, এইভাবে করে দেখা যাচ্ছে এটা, আর প্লাস 10% তোমার ইকোনমিক্যাল, এইভাবে করে দেখা গেলো এটা গ্রেটার দ্যান 50% হয়ে যাচ্ছে। তো সেটাও কিন্তু জুডিশিয়াল রিভিউর মধ্যে আনলে এটা কিন্তু আনকনস্টিটিউশনাল হয়ে যেতে পারে। আমি বলছি না যে এটা হবে, বাট এটা যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু এটা একটা জুডিশিয়াল রিভিউর মধ্যে আসবে। যাই হোক, যে এই সরকার আছে তার জন্য হয়তো এইভাবে হবে না, কিন্তু সরকার চেঞ্জ হয়ে গেলে হয়তো হতেও পারে। তো সেটা নিয়ে আমি এখন এটা এত ডিটেলসে যাচ্ছি না। এখানে আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে এই, যে আমাদের দেশে যদি পার্লামেন্ট কোনো রুলস রেগুলেশন পার্লামেন্ট যদি বানায়, তাহলে সেটা অবশ্যই কি হতে হবে, যে ফান্ডামেন্টাল রাইটসকে যেন ভায়োলেট না করে, আর কি হতে হবে, বেসিক স্ট্রাকচারটাকে যেন চেঞ্জ না করে, প্রিয়াম্বলে যেটা লেখা আছে। যদি এটা বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয় তাহলে কিন্তু এটা কিন্তু জুডিশিয়াল রিভিউর মধ্যে আসতে বাধ্য। বোঝা গেল? তো আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। তো আমাদের কিন্তু পার্লামেন্টের কিন্তু সভারেন অথরিটি দেওয়া হয়নি, যেটা ব্রিটিশ পার্লামেন্টকে দেওয়া হয়েছে, কিন্তু এতটাই মানে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়নি যেটা আমেরিকায় যে সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটা। আমরা কিন্তু চাইলে কোনো একটা মানে সুপ্রিম কোর্টের বিচারপতি আমরা কিন্তু ইমপিচমেন্ট আনতে পারি, এবং একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যম দিয়ে কিন্তু আমরা, বা এর একটা টেনিওর আছে, সব কিছু একটা মাঝামাঝি একটা জায়গায় কিন্তু আমাদের কনস্টিটিউশনটা আছে। পয়েন্ট নাম্বার 2 দেখো, জাস্ট অ্যাজ ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ডিফার্স ফ্রম দ্য ব্রিটিশ সিস্টেম, the scope of judicial review power of Supreme Court in India is narrower than what exists in USA. Already I have mentioned this point, so no need to discuss anymore. Next point, this is because the American Constitution provides for due process of law against that of procedure established by law contained in the Indian Constitution Article 21. ভালো করে মন দিয়ে শোনো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যে ডিউ প্রসেস অফ ল যেটা বলছে, মানে অ্যাকচুয়ালি ডিউ প্রসেস অফ ল মানে অ্যাকচুয়ালি যেটা আমেরিকান কনস্টিটিউশন ফলো করে, যে আমি চাইলাম আর কোনো একটা পার্টিকুলার পার্সনের ওপরে আমি একটা ইলজাম যেটা বলে, বা একটা কি বলবো, একটা যে কোনো একটা মানে যে কোনো একটা করে দিলাম, মানে ওটার উপরে ওরা একটা কেস দিয়ে দিলাম। বোঝা গেল? তো এটা কিন্তু আমরা করতে পারি না। এটা কিন্তু ডিউ প্রসেস অফ লয়ের মানে ল যেটা বলছে সেটাই বলছে, যে আমি চাইলাম আর যাকে খুশি তাকে আমি কেস খাইয়ে দিলাম, ব্লেম করে দিলাম কোনো মানে যে কোনো একটা কেসে আমার অথরিটির ওপরে দিয়ে। তো সেটা কিন্তু সম্ভব না, সেটা আমেরিকান কনস্টিটিউশন করে। কিন্তু আমাদেরটা কি করে, প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, মানে আমাদের কনস্টিটিউশনের লয়ের মধ্যে লেখা আছে অলরেডি কি প্রসিডিওর হবে যদি কোনো একটা অপরাধ হয় বা যা কিছু। তো আমাদের কিন্তু এটা কিন্তু প্রসিডিওর এস্টাবলিশ বা অলরেডি রিটেন ডকুমেন্টস আছে, আমরা সেই অনুযায়ী কার্যকলাপ সব কিছু করবো। আমাদের এখানেও সম্ভব নয়, আমরা কিন্তু আর্টিকেল 21 সেই পাওয়ারটা দেয়, রাইট টু লিভ অ্যান্ড পার্সোনাল লিবার্টি যেটা বলে, সেই 21-এর এগেনস্টে আমরা কিন্তু, বা আর্টিকেল 20 যেটা বলছে, হ্যাঁ, মানে যে কনভিকশান, তোমাকে যদি হঠাৎ করে কেউ অ্যারেস্ট করে বা ডিটেইন করে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি আর্টিকেল 20-র এগেনস্টে তুমি কিন্তু একটা শেল্টার পাবে। বা আর্টিকেল 21 কি বলছে, রাইট টু লিভ, মানে তুমি তোমার মতো করে বাঁচতে পারবে, তোমার সেই ফ্রিডম দেওয়া আছে। ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3-র মধ্যে এইটা কিন্তু আছে। তো নেক্সট পয়েন্ট দেখো, the framer of constitution of Indian constitution have preferred a proper synthesis between the British parliamentary sovereignty and American principle of judicial supremacy। মানে এটা একটা, যদি আমি বলি তাহলে ব্রিটেনের যে পার্লামেন্ট আছে আর আমেরিকার যে মানে সুপ্রিম কোর্ট বা যে জুডিশিয়াল সিস্টেম বলছো, সেটা ইউএসএর যেটা আছে ইউএসএ, সেটার মাঝামাঝি একটা ব্লেন্ড, একটা মধ্যস্থ একটা জায়গায়, সেটাই এখানে বলা হয়েছে।
ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো। নেক্সট পয়েন্ট বলছে, হ্যাঁ কোথায় গেল, দ্য সুপ্রিম কোর্ট অন one hand can declare the parliamentary laws as unconstitutional through its power of judicial review, অলরেডি আমি বললাম এনজেএসি এসেছিল। The parliament on other hand can amend the major portion of the constitution through its constitutional power। আবার কি, পার্লামেন্ট কিন্তু 2/3 মেজরিটি নিয়ে কিন্তু কোনো কিছু কনস্টিটিউশনাল পাওয়ার যেটা মানে সেটা কিন্তু আমি পার্লামেন্ট কিন্তু 2/3 মেজরিটি নিয়ে কিন্তু এটা করতে পারে। তোমরা জানো রিসেন্ট একটা কেস আছে যে সিআইসি, চিফ ইনফরমেশন কমিশন, ঠিক আছে, মানে যেটা অ্যাকচুয়ালি আরটিআই, রাইট টু ইনফরমেশান, যে আরটিআই অ্যাক্ট এসেছিল 2005-এ, তোমরা জানো। তো এই আরটিআই অ্যাক্টের কিন্তু পাওয়ারটা কিন্তু ডাইলুট করা হয়েছে, জানো তোমরা, রিসেন্ট এই কেসটা হয়েছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি সিআইসি মানে চিফ ইনফরমেশন কমিশনের আন্ডারে আসে। তো অ্যাকচুয়ালি রিসেন্ট একটা কেস হয়েছিল আমাদের রুলিং গভর্নমেন্টের এগেনস্টে, কিছু কোশ্চেন করা হয়েছিল, আরটিআই লাগানো হয়েছিল, সেটার এগেনস্টে কিছু সুইটেবল অ্যান্সার পাওয়া যায়নি। তার জন্য কি করা হয়েছে, সিআইসির যে পদ তোমরা জানো অ্যাকচুয়ালি যে ইনফরমেশন কমিশন এর 5 বছরের একটা টেনিওর ছিল, ঠিক আছে। তো এই টেনিওরটাকে কিন্তু এখন চেঞ্জ করে এখন এটা গভর্নমেন্টের হাতে, এটা মানে যখন খুশি তখন তাকে গভর্নমেন্টের হাতে, যে যখন গভর্নমেন্ট ইচ্ছা করবে তখন তাকে কিন্তু ট্রান্সফার করতে পারে বা রিটায়ার্ড হয়ে যেতে পারে। তার যে স্যালারিটা বা তার যে রিটায়ারমেন্টের জন্য যে পরে যে মানে তারা যে রেমুনারেশনটা পায়, সেটাও কিন্তু গভর্নমেন্ট ডিসাইড করবে যে কত পাবে, এর ট্রান্সফার কোথায় হবে, এর কোনো টেনিওর ফিক্স নেই। মানে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে সেটা হচ্ছে আরটিআইকে টোটাল রাইট টু ইনফরমেশান, এটা আপাতত তুমি যদি কোনো রুলিং গভর্নমেন্টের এগেনস্টে করো তাহলে তুমি কিন্তু মানে সুইটেবল অ্যান্সার তুমি পাবে না, সেই রাইটটা কিন্তু সিআইসির আপাতত নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি পলিটিক্যাল কোনো ডিবেটের মধ্যে আসতে চাইছি না। ব্যাপারটা হচ্ছে এই, তোমরা পড়ো, আরও পড়বে, যত পড়বে তত জানতে পারবে, এবং পড়ার কোনো মানে শেষ নেই, যত পড়বে তত তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কীভাবে একটা প্রসেস চলছে বা একটা দেশে কীভাবে কনস্টিটিউশনকে মানে কনস্টিটিউশনের সাথে কীভাবে চেঞ্জ বা সময়ের সঙ্গে সঙ্গে রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে, সেটাও তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এবং তুমি যদি ইউপিএসসির প্রিপারেশান নিয়ে থাকো, আমি ড্যাম শিওর যে এইটার উপরে একটা কোশ্চেন, যে আরটিআই অ্যাক্টের উপরে, যে এটা অ্যাকচুয়ালি ইউপিএসসির কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি এখানে তো এমসিকিউ টাইপ হয় না, এখানে টোটালি কি হয় যে 15 মার্কস বা 10 মার্কসের কোশ্চেন হয়, সেটা তোমাকে লিখতে হয়। তো এটার উপরে আমার মনে হয় এটার উপরে একটা এসে বা একটা রাইটিং আসতেই পারে, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইড কি বলছে, ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আচ্ছা, এখানে কি বলছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশেস এ জুডিশিয়াল সিস্টেম দ্যাট ইজ ইন্টিগ্রেটেড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট। যে বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা কি এস্টাবলিশ করছে, একটা জুডিশিয়াল সিস্টেম যেটা ইন্টিগ্রেটেড আর ইন্ডিপেন্ডেন্ট। ইন্টিগ্রেটেড কেন বলছে, কারণ এটা তুমি জানো সুপ্রিম কোর্ট আছে। আচ্ছা, সবার প্রথমে বলি সাবঅর্ডিনেট কোর্ট আছে, মনে করো সাবঅর্ডিনেট কোর্ট আছে বা ডিস্ট্রিক্ট কোর্ট যেগুলো বলো, ডিস্ট্রিক্ট কোর্ট এর উপরে কি আছে, হাইকোর্ট, এর উপরে কী আছে, সুপ্রিম কোর্ট। তো এইভাবে টোটাল ব্যাপারটা কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে আছে। তো আর কি বলছে, ইন্ডিপেন্ডেন্ট, এবং এদের কিন্তু সবারই একটা অথরিটি দেওয়া আছে, যে মানে এমন নয় যে হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের উপরে যে একটা যা খুশি একটা রুলস চালাবে, এরকম কিছু না, সব কিছু একটা আইনের আওতার মধ্যে চলে। এবং তারপরে আছে আমরা এরপরে জানবো যে কনস্টিটিউশনাল রিমেডি আর্টিকেল 32 এর মধ্যে আছে, যে হাইকোর্ট যদি মানে লোয়ার কোর্ট যদি বেশি মানে তার জুরিসডিকশনের বাইরে কাজ করে, তাহলে সেটা কিন্তু আপার কোর্ট কিন্তু তার উপরে ইন্টারফেয়ার করতে পারে। সেগুলো পরের ব্যাপার, সেগুলো আমরা এত ডিটেলস আসছি না, শুধু এটুকু জেনে রাখো যে ইন্ডিপেন্ডেন্ট সরি হ্যাঁ কি, এটা ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্টিগ্রেটেড, ঠিক আছে। দ্য সুপ্রিম কোর্ট স্ট্যান্ডস
অ্যাট দ্য টপ অফ দ্য ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম, জানো তোমরা সুপ্রিম কোর্ট সবার প্রথমে। তার মানে আমি আবার বলছি, ডিস্ট্রিক্ট কোর্ট, তারপর উপরে আছে কি আছে, হাইকোর্ট, তার উপরে কি আছে, সুপ্রিম কোর্ট, আর তার উপরে কি আছে, তার উপরে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আর কিছু নেই। এরপরে তুমি যাও যদি, তাহলে এরপরে আছে ইন্টারন্যাশনাল, মানে যে যে মানে তোমার সারা দেশের যে ইন্টারন্যাশনাল যে কোর্ট যেটা আছে নেদারল্যান্ডের হেগে, তোমরা জানো তো। যে তো যখন কোনো একটা দেশের ওপরে কোনো কেস হয় তখন কিন্তু এটা হয়, মানে এই যে তোমরা জানো যে আমাদের কি জানো পাকিস্তানে যে ধরা পড়েছিল, কি আমি নামটা ভুলে যাচ্ছি তার, ভুলে গেলাম। যাই হোক, এর মানে এটার উপর কেস হয়েছে ইন্টারন্যাশনাল কোর্টে, বা মনে করো রোহিঙ্গা ইস্যু, এটা নিয়েও ইন্টারন্যাশনাল কোর্টে কিন্তু কেস আছে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। হ্যাঁ, মনে পড়েছে, কুলভূষণ যাদব। কুলভূষণ যাদব কেসটা জানো তোমরা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর মধ্যে, ইন্টারন্যাশনাল কোর্টে কিন্তু এটা আছে। এবং এটা কোথায় আছে, নেদারল্যান্ডের যে হেগ যে শহরটা, সেখানে কিন্তু এটা আছে। যাই হোক, তো আমরা কোথায় ছিলাম, আমরা দেখো কি ডিসকাস করছিলাম যে সুপ্রিম কোর্ট স্ট্যান্ড, মানে সবার উপরে সুপ্রিম কোর্ট, আন্ডার মানে এরপরে হাইকোর্ট আছে। হ্যাঁ, দেয়ার ইজ এ hierarchy of subordinate court, that is district court and other lower court, already discussed. The single system of court enforces both the central laws as well as state laws. এই যে সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট, এ কী করে, এনফোর্স করে সেন্ট্রাল ল আর স্টেট ল দুটোকে এনফোর্স করে। আনলাইক ইউএসএর মতো নয় আমাদেরটা। দ্য ফেডারাল লস আর এনফোর্সড বাই ফেডারাল জুডিশিয়ারি। ওখানে জানো তোমরা, ইউএসএকে আমি যদি হালকা একটু 1 মিনিট আমাকে টাইম দাও, আমি বলছি। দেখো, ইউএসএ টোটাল যদি মনে করো নর্থ আমেরিকা যদি এটা হয়, অ্যাকচুয়ালি মনে করো এটা হচ্ছে তোমার আলাস্কা, এটা মনে করো কানাডা, আর এটা মনে করো ইউএসএ, ঠিক আছে। এই আলাস্কা আর এটা হচ্ছে ইউএসএ, এই ইউএসএ এটা, আর এটা হচ্ছে কানাডা। তো এই ইউএসএ এটা টোটাল কিন্তু 50 স্টেটে বিভক্ত, ঠিক আছে। প্রত্যেকটা স্টেটের আমাদের যেমন স্টেট আছে, এখন এই মুহূর্তে কটা আছে, 28টা আছে, তোমরা জানো তো। এই স্টেট, টোটাল স্টেট, এই যে 50টা স্টেট, এই 50টা স্টেটে ইন্টু 2, মানে 100টা সেনেট, আমাদের যেটা রাজ্যসভা বলে, ওদের ওটা সেনেট বলে, ঠিক আছে। আর মোটামুটি 450 মতো, এখানে 435 সম্ভবত ফিগারটা, একটু দেখে নিও তুমি। 435টা লোকসভা সিট যেটা বলে, যেটা হাউস অফ কমন বলে ওদের, ঠিক আছে। তো এইখানে এই যে প্রত্যেকটা, এই যে পুরো টোটাল ওভারঅল স্টেটের যেমন একটা সিটিজেনশিপ লাগে, আবার প্রত্যেকটা স্টেটের, মানে পুরো অল ওভার কান্ট্রির যেমন সিটিজেন, আবার স্টেটের একটা সিটিজেন লাগে, ঠিক আছে, সিটিজেনশিপ লাগে। আর কি, এখানে কান্ট্রির রুল আছে, আবার এদের নিজস্ব আবার রুল আছে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে ইউএসএর, মানে যে ডুয়াল সিটিজেনশিপ, কোথায় যাচ্ছে রে ভাই, ওকে। সো এটা কিন্তু ফেডারাল জুডিশিয়ারি, মানে অ্যাকচুয়ালি ইউএসএ কিন্তু এইভাবেই চলে। ফেডারাল লজ আর এনফোর্সড ইন দ্য ফেডারাল জুডিশিয়ারি, আর স্টেট লজ আর এনফোর্সড ইন দ্য স্টেট জুডিশিয়ারি। মানে বোঝা গেল, ফেডারাল লজ মানে হচ্ছে যেটা পুরো কান্ট্রিতে লাগবে, আর স্টেট ল মানে পার্টিকুলার স্টেটে লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু আলাদা আলাদা, এখানে কিন্তু কেউ কারোর সঙ্গে ইন্টারফেয়ার করতে পারবে না। দ্য সুপ্রিম কোর্ট ইজ এ ফেডারাল কোর্ট, দ্য হায়েস্ট কোর্ট অফ অ্যাপিল। সুপ্রিম কোর্টটা হচ্ছে ফেডারাল কোর্ট, আমাদের যেমন সুপ্রিম কোর্ট, ওখানে বলছে ফেডারাল কোর্ট, যেটা হায়েস্ট কোর্ট অফ অ্যাপিলের। আচ্ছা, আমাদের হচ্ছে সুপ্রিম কোর্টটাই হায়েস্ট। মানে এখানে আমরা যদি মনে করো কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্টে কোনো একটা শুনানি হলো, আমি যদি সেটাই স্যাটিসফাইড না হই, তাহলে কিন্তু আমি সেই ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আমি কোথায় যেতে পারি, হাইকোর্টে যেতে পারি। হাইকোর্টে যদি শুনানি যেটা হলো সেটা যদি আমার যদি স্যাটিসফ্যাকশান না আসে, তাহলে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি, এবং এটাই হচ্ছে লাস্ট। এরপরে আর আমি কোথাও যেতে পারি না ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর এটা যেহেতু ইন্ডিয়ার ম্যাটার, তো আমরা ইন্ডিয়াতেই আমরা সীমাবদ্ধ থাকবে। এটা যখন ইন্টারন্যাশনাল বাউন্ডারির মধ্যে একটা প্রবলেমটা চলে আসবে, তখন এটা ইন্টারন্যাশনাল কোর্টে চলে যায়, ঠিক আছে। এরপরে কি বলছে,
the guarantor of the fundamental rights of the citizen and the guardian of the constitution. এটা বলছে তোমার গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, এই ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেনকে এ কিন্তু কি করে, মানে রক্ষা করা যেটা বলে, ঠিক আছে। এরপরে কি বলছে নেক্সট পয়েন্ট দেখো, দ্য কনস্টিটিউশন হ্যাজ মেড ভেরিয়াস প্রভিশন টু এনশিওর ইটস ইন্ডিপেন্ডেন্স। কী কী দেখো, কনস্টিটিউশন দেখো, সুপ্রিম কোর্ট যা খুশি ইচ্ছা তাই রুল করতে পারে না। আমরা কিন্তু সুপ্রিম কোর্টের ওপরেও কিছু লাগানো আছে, ঠিক আছে। এমন নয় যে ওর উপরে এই সুপ্রিম অথরিটি পাওয়ার দেওয়া হয়েছে। কীভাবে বলছে, সিকিউরিটি অফ টেনিওর অফ জাজ। একটা জাজ সে ম্যাক্সিমাম, তোমরা জানো যে একটা জাজ যদি সুপ্রিম কোর্টে হয়তো 65 বছর পর্যন্ত সে করতে পারে, আর নয়তো কি 5 বছর, ঠিক আছে। কত বছর, 5 বছর না 6 বছর না 4 বছর, বা মানে কত বছর তোমরা জানাবে আমাকে। আর সুপ্রিম কোর্ট মানে হাইকোর্টের জাজ এদের ম্যাক্সিমাম টেনিওর কত থাকে সেটা অবশ্য জানিও, 62 নাকি 63 নাকি 61 নাকি 65, এটাও জানিও। নেক্সট কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেবে। আচ্ছা নেক্সট দেখো, সিকিউরিটি অফ টেনিওর অফ জাজ, ফিক্স সার্ভিস কন্ডিশন ফর দ্য জাজ, ঠিক আছে। অল দ্য এক্সপেন্সেস অফ সুপ্রিম কোর্ট চার্জড অন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। আমি লাস্ট ক্লাস অলরেডি এটা ডিসকাস করেছিলাম এই পয়েন্টটা, যে অ্যাকচুয়ালি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ইজ এ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া দুই রকম হয়, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসলিডেটেড ফান্ড অফ স্টেট। মানে অ্যাকচুয়ালি এই যে অল এক্সপেন্সেস অফ সুপ্রিম কোর্ট চার্জ, এটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। আবার হাইকোর্ট যেগুলো সেগুলো কিন্তু কনসলিডেটেড ফান্ড অফ স্টেট, মানে কোনো ওই পার্টিকুলার রাজ্য ওকে পে করে, ঠিক আছে। প্রভিশন অন ডিসকাশন অন দ্য কন্ডাক্ট অফ জাজ ইন দ্য লেজিসলেচার, মানে অ্যাকচুয়ালি এই যে ডিসকাশন অন দ্য কন্ডাকশন অফ দ্য জাজ ইন দ্য মানে এই যে লেজিসলেশনে বা আমাদের যে লোকসভা বা মানে এখানে কি কোনো কিন্তু মানে এটা প্রভিশন করা আছে কোন জাজটাকে নিয়োগ করা হবে, এই সমস্ত কিন্তু প্রহিবিট করা আছে এখানে। ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্টের পরে কিন্তু এরা কোনো প্র্যাকটিস করতে পারবে না। এমন নয় যে আমি হাইকোর্টের জাজ ছিলাম, আমি হঠাৎ রিটায়ার করে গেলাম, আমি নিজের মতো করে আলাদা একটা দোকান খুলে বসলাম, সেখানে আমি প্র্যাকটিস করছি, এরকম কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কেন সম্ভব নয় তারও পিছনে রিজন আছে। মানে কোনো একটা এলিট গ্রুপ বা মানে কোনো একটা শ্রেণী এর জন্য সুবিধাও পেয়ে যেতে পারে, তার জন্য এই সমস্ত ব্যান করা আছে, ঠিক আছে। পাওয়ার টু পানিশ ইটস কন্টেম্প ভেস্টেড ইন সুপ্রিম কোর্ট, ঠিক আছে। পাওয়ার টু পানিশ ফর ইটস কন্টেম্প ভেস্টেড ইন সুপ্রিম কোর্ট, মানে ব্যাপারটা বোঝা গেল যে এর পাওয়ার মানে যে পানিশ করার পানিশমেন্টেরও পাওয়ার আছে, মানে এটা সুপ্রিম কোর্টের এটা ভেস্টেড করা আছে ইন সুপ্রিম কোর্ট। সেপারেশন অফ দ্য নেক্সট পয়েন্ট দেখো, সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, মানে যে জুডিশিয়াল প্রসেস যেটা আমাদের সুপ্রিম কোর্ট, আর এক্সিকিউটিভ যেটা তোমরা এক্সিকিউশন করে, তোমাদের যেটা বলেছিলাম লেজিসলেটিভ ল বানায় আর এক্সিকিউটিভ এক্সিকিউট করে ওই লটা, ঠিক আছে, ওই নিয়মটা অ্যাপ্লিকেশন করে, ঠিক আছে। তো এই যে সেপারেশন, এই জুডিশিয়াল প্রসেস, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ সব কিন্তু আমাদের কিন্তু সেপারেট করা আছে, ঠিক আছে। আর কি বলছি এরপরে দেখো, ফান্ডামেন্টাল রাইটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন এভরি এক্সাম এভরি ইয়ার তুমি এইখান থেকে কোশ্চেন দেখতে পাবে এই জায়গা থেকেই, ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটিস, এই জায়গা থেকে তুমি 60% to 70% কোশ্চেন কিন্তু এই জায়গা থেকেই পাবে। সুতরাং এই জায়গাটা আমি অনেক ডিটেলসে পড়বো তোমাদের প্রত্যেকটা, এই যে রাইট টু ইকুয়ালিটি এটা একটা লেকচার হবে, রাইট টু ফ্রিডম একটা লেকচার বানাবো, এইভাবে আমি চিন্তাভাবনা করছি যতটা আমার সময়, অ্যাকচুয়ালি সময়ের পাবন্দি আছে, তোমরা জানো আমিও একটা জায়গায় কাজ করি, ঠিক আছে। তো সুতরাং আমাকে সময় বের করে সব কিছু করতে হয়, তোমরা একটু ওয়েট করো, আমি ডেফিনেটলি লেকচার প্রোভাইড করব, কিন্তু আমাকে একটু টাইম দিতে হবে। আচ্ছা দেখো এরপরে দেখো কি বলছে, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন গ্যারান্টিজ 6, এটা 11 কী হয়েছে, এটা 11 কিছু হবে না, 6 ফান্ডামেন্টাল রাইটস টু অল সিটিজেন। দেখো 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে, কি আছে, রাইট টু ইকুয়ালিটি,
রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু freedom of religion, cultural and educational rights, right to constitutional remedies। এই ছটা ফান্ডামেন্টাল রাইটস এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে। এই রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 মধ্যে লেখা আছে রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে। এই রাইট টু ইকুয়ালিটির উপরে ডেডিকেটেড একটা লেকচার হবে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ রাখো, তোমরা সব পরপর পাবে, সমস্ত ইনফরমেশান আমি প্রোভাইড করব। দেখো এখানে যে রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 বলছে না, এই 14টা অ্যাকচুয়ালি কী বলো তো, ইকুয়ালিটি বিফোর ল, মানে লয়ের ওপরে সবাই সমান, ঠিক আছে। ইকুয়ালিটি বিফোর ল। রাইট টু এই যে 15 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। in every exam you can see this the question from article 15, মানে এটা তো বারবার রিপিট করে বারবার। তো এই অ্যাকচুয়ালি আর্টিকেল 15 কি বলছে, প্রভিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। দেখো প্রভিশন অন ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। তার মানে কি বললাম, 1 2 3 4 5, এই 5টা জিনিসের ওপরে কিন্তু কি করে রাইট তোমার দেয়। মানে তুমি যদি কোনো একটা মানে যে কোনো রিলিজিয়ানের হও তুমি সমান, মানে তোমার সমান অধিকার আছে। যে কোনো রিলিজিয়ান বল, সেটা রিলিজিয়ান মানে ধর্ম, আর এটা হচ্ছে তুমি কোন জাতি, তুমি এসসি এসটি পণ্ড ক্ষত্রিয় কত রকম জাতি আছে না, রেস বলে এটা, রেস যে কোনো রেসের হও, তুমি কোন কাস্ট, মানে অ্যাকচুয়ালি বোঝা গেল কাস্ট তোমরা জানো, মানে এসসি এসটি এই সমস্তগুলো কাস্ট বলে, ঠিক আছে। আর রেস মানে তুমি কোন মানে জাতি তুমি, ঠিক আছে। আর কি আছে সেক্স, তোমার মেল না ফিমেল, তুমি প্লেস অফ বার্থ কোথায় তোমার জন্ম হয়েছে, এই সমস্তর ওপরে এর উপরে কিন্তু কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন কিন্তু মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু বরদাস্ত করবে না, বোঝা গেল। এটা কিন্তু আর্টিকেল 15 গেল। আর্টিকেল 14 বোঝা গেল, আমি কি বললাম, ইকুয়ালিটি বিফোর ল। নেক্সট আর্টিকেল 16 কি বলছে, এই 15 আর 16 রিমেম্বার এখানে কিন্তু চেঞ্জ করা হয়েছে। এই যে ইকোনমিক্যাল উইকার সেকশন যে আনা হয়েছে, এখানে কিন্তু কিছু চেঞ্জ করা হয়েছে। এটা আমরা সমস্ত ডিটেলসে আমরা দেখবো, এটা স্পেশাল ভিডিওতে এটা পেলেও পেতে পারো, ঠিক আছে। যাই হোক, তো এই আর্টিকেল 16 বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট, মানে তুমি যে কোনো মানে জব, সেখানে কিন্তু তুমি সেম ফেসিলিটি পাবে। মানে একটা রাজার বাচ্চা, মানে রাজার বাচ্চা ঠিক বলা ভুল, মনে করো প্রাইম মিনিস্টারের বেটা যদি আইপিএস অফিসার হতে পারে বা আইএএস হতে পারে, তুমি যদি একটা মানে রিক্সাওয়ালার বাচ্চা হও, তাহলেও কিন্তু তোমারও কিন্তু সেম, তুমি ওই পোস্টটা তুমি হোল্ড করতে পারো। বাট কন্ডিশন কি, তোমাকে কোয়ালিফাইড হতে হবে, তুমি এক্সাম ক্লিয়ার করো, ওকে, তারপরে তুমি অলরেডি তুমি ওই জবটা পেতে পারো। কিন্তু এমন নয় যে আমি মানে একটা জাস্ট রাজমিস্ত্রির ছেলে হয়ে জন্মিয়েছি বলে আমি আইএএস অফিসার হতে পারবো না, এরকম কিছু নয়, ঠিক আছে, বোঝা গেল। তো এটা কিন্তু আর্টিকেল 16 থেকে এই পাওয়ারটা কিন্তু আসে। নেক্সট আর্টিকেল 17 খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 17 কি বলছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এই অসৌজ বলে না যে ব্যাপারটা, যে আগের দিনে ছিল, ব্রাহ্মণ যদি কোনো শূদ্র বা মানে কোনো একটা নিচু জাত যদি মানে একটা ছিল না, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য এরকম ছিল। তো এই যে ব্যাপারটা, ব্রাহ্মণদের বাড়িতে যদি এরা যেত, তা যেতে পারতো না, বা যে পথ দিয়ে যাবে সেখানে ঝাঁটা নিয়ে যেতে হয়, মানে কাঁধে ঝাঁটা থাকে, এই সমস্ত ব্যাপারগুলো যে ছিল, অসহজ যেটা বলে, যেটা বি আর আম্বেদকর মানে ফিল করেছিলেন, মানে তিনি ঘর ভাড়া পাচ্ছিলেন না একটা জায়গায় যাওয়ার পরে, একই জায়গায় একইভাবে একই এতে জল খেতে পারতেন না। তোমরা যদি সিনেমাটা দেখো তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কেন এই কাস্ট সিস্টেম, এই প্রথা বা একটা স্পেশাল যে ফেসিলিটি দেওয়া হয়েছে এই জায়গাটা।
যাই হোক, তোমরা পড়াশোনা করছো, তোমরা এডুকেটেড, তোমরা সব কিছু বিচার বুদ্ধি বিবেচনা করে কিন্তু কোনো কমেন্ট করবে। এমন কিছু কমেন্ট করবে না যেটা তোমার এডুকেশানটাকে মানে নিচু করে দেখে, তোমার ইমেজটাকে ফল করে। তুমি কমেন্ট করবে একটা এডুকেটেড পিপল হিসাবে, মানে কি এমন একটা ব্যালেন্স কমেন্ট হবে তোমার, ঠিক আছে? এমন নয় যে আমি একটা বিষয়ের উপরে ঝপাং করে একটা কিছু কমেন্ট করে দিলাম যেটা কিন্তু কোনো একটা শ্রেণীর মানুষের কিন্তু আঘাত লাগতেই পারে। তো তোমাকে ব্যালেন্স কমেন্ট করতে হবে, ঠিক আছে? সেই জায়গাটাই কিন্তু এডুকেশন তোমাকে পৌঁছায়, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কী বলছে, আর্টিকেল 18। এই আর্টিকেল 18টা কী বলছে? আর্টিকেল 18 বেসিক্যালি অ্যাবলিশন অফ টাইটেল, টাইটেলের অ্যাবলিশন, ঠিক আছে? টাইটেল, এই অ্যাবলিশন অফ টাইটেল মানে কি, মানে যে আগে যে মহারাজা ধীরাজ এরকম একটা ব্যাপার ছিল, বা প্রিন্স, নামের আগে তো দিতেই পারে মহারানী, রাজকুমারী, এই যে নামগুলো, এই টাইটেলগুলো কিন্তু অ্যাবলিশ, কিন্তু না, ভারতরত্ন এই সমস্তগুলো, এগুলোও কিন্তু পদবি, ঠিক আছে? এগুলো কিন্তু আলাদা, মানে এইগুলোর সঙ্গে ওটা মিলে ফেলো। ও হচ্ছে ও অর্জন করেছে, বাট এটা তুমি অর্জন করোনি, এটা তুমি পৈতৃক সম্পত্তি বা নেপোটিজমভাবে যে পৈতৃকভাবে তুমি যে পাচ্ছ, এই ব্যাপারটা কিন্তু ব্রিটিশরা যখন ছিল তখন ভারতে ছিল, কিন্তু এই প্রথাটা কিন্তু আস্তে আস্তে এটা বর্জন করা হয়েছে। নেক্সট আর্টিকেল 19, রাইট টু ফ্রিডম। এর উপরে আমি ডিটেল লেকচার বানাবো। আর্টিকেল 19 কী বলছে? আর রাইট টু ফ্রিডম মানে কি, এখানে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, মানে আরও অনেক কিছু, ফ্রিডম অফ স্পিচ অনেকগুলো আছে, মানে তুমি যখন মানে অ্যাসোসিয়েট হতে পারো, তুমি ভাষণ দিতে পারো, ঠিক আছে? কারো ক্রিটিসাইজ করতে পারো, তোমার এক্সপ্রেশন সব কিছু এখানে কিন্তু তোমার মানে পসিবল, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যে মিডিয়ার যে রাইট সেটাও কিন্তু এই আর্টিকেল 19 থেকে ডেরাইভ হয়, ঠিক আছে? নেক্সট আর্টিকেল 19-এর অনেকগুলো আছে এখানে, ঠিক আছে? আমি এগুলো সব ডিটেলসে এখন কিন্তু সব ডিসকাস করলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো আমরা পরবর্তীতে ডিসকাস করবো। নেক্সট তোমরা যেটা জানতে মানে জানা তোমাদের উচিত সেটা হচ্ছে আর্টিকেল 20। আর্টিকেল 20 বলছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স, মানে কনভিকশন অফ অফেন্স মানে তুমি যদি কোনো একটা মানে জাস্ট কি কোনো রকমভাবে তোমাকে অ্যারেস্ট করা হলো, তাহলে কী কারণে অ্যারেস্ট করা হলো, তুমি কিন্তু আর্টিকেল 20-র এগেনস্টে তুমি কিন্তু একটা শেল্টার পাবে যে হ্যাঁ আমাকে কেন, আমাকে জবাবদিহি করতে হবে। তোমার বাড়ি থেকে আসলো পুলিশ, এসেই তোমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেলো, এরকম কিছু এরকম হতে পারে না। অ্যারেস্ট ওয়ারেন্ট দরকার হয়, ঠিক আছে? মাঝে মাঝে সিনেমাতে তোমরা দেখে থাকবে যে অ্যারেস্ট ওয়ারেন্ট কোথায়, তখন কিন্তু আবার ফেরত যেতে হয়। যাই হোক, কিন্তু যদি কোনো একটা ব্যক্তি যদি বারবার চুরি করছে বা বারবার ডাকাতি করছে বা বারবার কোনো একটা সেম রিপিটেশন হচ্ছে একটা ক্রাইমের, তাহলে কিন্তু সন্দেহের বাজনে ডাউটের বশে কিন্তু এটা কিন্তু এই ব্যক্তিকে কিন্তু তুলে নেওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি তারপরে ওকে ছেড়েই দেয় অ্যাকচুয়ালি, যদি সে দেখা যায় যে না ওরকম কোনো কাজের সঙ্গে ইনভলভ না ছিল না, ঠিক আছে? তো এটা গেল তোমার আর্টিকেল 20। 21 কী বলছে দেখো, আমরা কোথায় আছি? রাইট টু ফ্রিডমের মধ্যে আছি। 21 এ বলছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে আমি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ ধারণ করি বা আমি যদি ইন্ডিয়ান সিটিজেন হই, তাহলে আমার বাঁচার যে অধিকার, মানে আমাকে যখন খুশি যে এসে আর্মি এসে মেরে দিল এরকম ব্যাপারটা নয়, হ্যাঁ, আমার বাঁচার অধিকার আছে, আমার সুস্থভাবে আমার ফ্যামিলি নিয়ে বাঁচার অধিকার আছে, আমার পার্সোনাল লাইফ আছে, সেই সমস্ত ভায়োলেট করতে পারেন এই যে আর্টিকেল 21, ঠিক আছে? আর আর্টিকেল 20 আর 21 এটা কিন্তু অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটস, এমনই একটা ফান্ডামেন্টাল রাইটস যেটা কিন্তু এমার্জেন্সি যখন জরুরিকালীন ব্যবস্থা তখনও কিন্তু এটা ভায়োলেট হয় না। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব আসে কোশ্চেন যে কোন আর্টিকেল দুটো মানে কোন আর্টিকেল আছে যেগুলো কোন ফান্ডামেন্টাল রাইটস যেটা ভায়োলেট করে না, মানে অ্যাবলিশ হয় না কখন, তোমার এই যে তোমার কি বললাম এমার্জেন্সি চলাকালীন, ঠিক আছে? অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, বাকি সব মানে ম্যাক্সিমাম ফান্ডামেন্টাল রাইটস তো সব ডিজেবল হয়ে যায় ওই সময়টায়, ঠিক আছে? কোনো কাজ করে না। যাই হোক, আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। আর্টিকেল 21 বললাম, এরপরে 21-এর এ আছে অ্যাকচুয়ালি। 21-এর এ দেখো, এই ক্যাপিটালে যখন ABCD এরকম আসবে তখনই বুঝবে এটা সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল, ঠিক আছে? তো এই যে এটা 21-এর এটা হচ্ছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন, মানে
যে এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন যেটা বলে, যেটা 1 থেকে 8 পর্যন্ত যে একটা এলিমেন্টারি এডুকেশন দিতে হবে, মানে তুমি তোমার বাবার নামে কেস করতে পারো যদি তোমার বাবা 7 পর্যন্ত তোমাকে পড়িয়ে আর না পড়ায়, ঠিক আছে? তো বোঝা গেল, তুমি তোমার গার্জিয়ানের নামে কিন্তু কেস করতে পারো। মানে তুমি যে কোনো ফ্যামিলিতে থেকে হও, তা তোমার বাবা মা, তোমার প্যারেন্টসদের দায়িত্ব তোমাকে মিনিমাম 8 পাস করাতেই হবে। এটা কিন্তু এলিমেন্টারি এডুকেশনের মধ্যে পড়ে। এটা কিন্তু তোমার রাইট, ফান্ডামেন্টাল রাইটস। তুমি কিন্তু তোমার ফ্যামিলির নামে কেস করতে পারবে, যাই হোক করো না। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এই, মানে সংবিধান এটাই বলে। আর কি বলছিলাম, মানে এই যে আর অ্যাকচুয়ালি কেন করাবে না, কারণ এটা ফ্রি অফ, এডুকেশনটা তো ফ্রি, তোমার স্কুলে তো মানে এমন কিছু চার্জ করে না যে তুমি পারবে না, ঠিক আছে? তো এটা কিন্তু গভর্নমেন্ট থেকে সেই সুব্যবস্থাটা আছে। যাই হোক, সেটা আলাদা ম্যাটার যে আমাদের রাজ্যে কতটা কি এডুকেশন ব্যবস্থা, মানে প্রাইভেট এই গভর্নমেন্ট স্কুলগুলোর কী অবস্থা, সেটা আলাদা ইস্যু। সেটা নিয়ে পরে এক সময় ডিসকাস করা যাবে। দেখো নেক্সট পয়েন্ট, দেখো আর্টিকেল 22। এই আর্টিকেল 22 কী বলছে? 21-এর এ বললাম, এই হ্যাঁ, এইটা কিন্তু আমি ভুলে গেলাম বলতে। 21-এর এটা কিন্তু 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল 2002-এ। এই সংশোধনগুলো কিন্তু থেকে কোশ্চেন আসবেই। এই সংশোধন খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এলিমেন্টারি এডুকেশন কোন সংশোধনের থেকে এসেছিলো, তাহলে 86 নম্বর সংশোধন 2002, যে 86 নম্বর সংশোধন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যম দিয়ে এই রাইট টু এলিমেন্টারি এডুকেশন কিন্তু লাগু হয়, ঠিক আছে, ইন্ডিয়াতে। নেক্সট পয়েন্ট নাম্বার, নেক্সট হচ্ছে 22 নম্বর আর্টিকেল। তো 22 নাম্বারটা কী বলছে? 22 নাম্বারও ইম্পর্টেন্ট। 22 নম্বর, প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস ইম্পর্টেন্ট। 22 নম্বর বলছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেস। যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি কাউকে অ্যারেস্ট বা ডিটেন করলে সে প্রোটেক্ট করবে আর্টিকেল 20-এর এগেনস্টে, ঠিক আছে, এই 22-এর এগেনস্টে, ঠিক আছে। আচ্ছা, আর আর্টিকেল 20-র এগেনস্টে কী বললাম? যে তুমি যদি কনভিক্ট হও, আমি একটু ভুল বলেছি ওই জায়গাটায়, আই এম সরি। যে 20-র এগেনস্টে যেটা হচ্ছে কনভিক্ট হও, তুমি যদি সাজা পাও, কোনো রকমভাবে আসামি হয়ে যাও, তাহলে তোমাকে কিন্তু এই 20-র এগেনস্টে তুমি কিন্তু এখানে একটা শেল্টার পেতে পারো, ঠিক আছে, এই ব্যাপারটা আর কি। আর এখানে হচ্ছে তোমাকে ডিটেন করলে 22 হচ্ছে মানে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেস, ঠিক আছে, বোঝা গেল? তো যাই হোক, ওখানে একটু আমি মিস্টেক করে ফেলেছি, আই এম সরি এগেন। তো এখানে দেখো, এই ডিটেন করতে পারে 22। আমি আরও একবার বলছি, ডিটেন বা অ্যারেস্ট, এখানে তোমাকে কে শেল্টার দেবে? 22। আর কনভিক্ট যদি হও তুমি, কনভিকশান যেটা বলছে, ওকে, সেটা কিন্তু আর্টিকেল 20-র এগেনস্টে, ঠিক আছে, ঠিক আছে, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স, কোনো একটা অপরাধের এগেনস্টে যদি তোমাকে কনভিক্ট করে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট বলছে ফ্রিডম অফ রিলিজিয়ান, ফ্রিডম রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এটা দেখো আর্টিকেল 23-24। মানে কি? এক্সপ্লয়টেশন মানেই জানো তোমরা, শোষণের বিরুদ্ধে অধিকার। মানে এই যে 23, আর্টিকেল নাম্বার 23, কী বলছে? যে তুমি কাউকে এক্সপ্লয়েট করতে পারো না, মানে তোমার পাওয়ার দিয়ে তুমি কাউকে শোষণ করতে পারবে না। যে তুই দিনে 50 ঘন্টা কাজ করে, দিনে 50 ঘন্টা হয় না, তো যাই হোক, তুমি দিনে হলো বললে তুমি 20 ঘন্টা কাজ কর, তো সেটা তো সম্ভব না। এক্সপ্লয়েট করা তাকে বলে। সেই নীল বিদ্রোহের সময় যেটা হয়েছিল তোমরা জানো। হ্যাঁ, এই নীল দর্পণ বলে যে নাটকটা, এটা কার রচনা? এটা সবাই তোমরা কমেন্ট বক্সে জানিও। আচ্ছা দেখো, 24 কি বলছে? মানে এই যে এক্সপ্লয়েট করতে পারো না। 24 হচ্ছে কী বলো? চাইল্ড লেবার এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো এগুলো আছে। মানে তুমি একটা বাচ্চাকে তুমি কিন্তু চাইলে মানে যাকে মানে যে কোনো মানে কাজ করাতে পারো না, একটা নির্দিষ্ট এজের পরেই কিন্তু সেগুলো করতে হয়। তো যাই হোক, চাইল্ড লেবারের বিরুদ্ধে এই সমস্ত আছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, আর্টিকেল 25-28। এইখানে কি বলছে? আর্টিকেল 25-28 কি বলছে? যে তোমার রিলিজিয়ানে তোমার রাইট আছে। মানে আমি যদি হিন্দু বা মুসলিম বা খ্রিশ্চান হই, তাহলে আমার এই ধর্ম পালন করার আমার নিজস্ব অধিকার আছে। আমার এখানে কোনো রকম কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। সিমিলারলি, আমি যদি হিন্দু ধর্মে বিশ্বাসী না হই, তাহলে
আমার কোনো রকম কোনো মানুষ আমাকে কিন্তু ইম্পোজ করাতে পারবে না আমার উপরে, চাপাতে পারবে না যে আমি হিন্দু হয়েছি মানে আমাকে হিন্দু ধর্মই পালন করতে হবে, বা আমি মুসলিম মানে আমি মুসলিম ধর্মই পালন করতে হবে, সেটা করতে পারে না। ইভেন তুমি এটাও করতে পারো যে হিন্দু থেকে মুসলিম বা মুসলিম থেকে হিন্দু বা খ্রিশ্চান থেকে মুসলিম, খ্রিশ্চান থেকে হিন্দুতে তুমি কনভার্ট হতে পারো, সেই তোমার রাইটটা আছে। তোমার যে ধর্ম ভালো লাগে তুমি সেটাই তুমি গ্রহণ করো। নো ওয়ান উইল বদার অ্যান্ড নো ওয়ান হ্যাভ দ্য রাইট টু ইম্পোজ ইউ অন দ্য পার্টিকুলার রিলিজিয়ন। আবার না আমার হিন্দু না আমার মুসলিম, আমি কোনো ধর্মই ভালো লাগে না, আমি হচ্ছে নাস্তিক, ঠিক আছে, মানে আমার কোনো ধর্মের প্রতি বিশ্বাস নেই, সেটাও তুমি কিন্তু আমাদের কনস্টিটিউশন আমাদের কিন্তু সেই পাওয়ারটাও দেয় যে আমাকে আমি যে মানে জন্মেছি মানে আমার যে কোনো একটা ধর্ম আমাকে গ্রহণ করতে হবে তারও কোনো কিন্তু প্রভিশন আমাদের এই কনস্টিটিউশনে নেই। বোঝা গেল? আচ্ছা, আমি কিন্তু একটু টাইম নিয়েই বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো, দেখবে এটা আস্তে 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 জিনিসটা তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে, ঠিক আছে। আর যদি মনে করো তোমাদের যে এত স্লো কেন স্যার পড়াচ্ছেন, তাহলে তোমরা ভিডিওটা স্পিড একটা অপশান আছে প্লেতে গিয়ে, একটা স্পিড অপশান, বা তুমি যেখানেও জায়গায় যাবে স্পিড মানে এটা বাড়িয়ে দেবে, ঠিক আছে, স্পিডটা বাড়িয়ে দিও, অটোমেটিক তোমার এটা পরপর চলে আসবে। এবার অ্যাকচুয়ালি সব স্টুডেন্টদের উপরে চিন্তা করেই কিন্তু ভিডিওগুলো বানানো হয়, সুতরাং তোমরা এটা ভেবো না যে স্যার এটার উপরে এত টাইম দিচ্ছে, এত আস্তে আস্তে বলছে, এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে। তো এখানে নেক্সট পয়েন্টটা দেখো, নেক্সট পয়েন্ট বলছে, নেক্সট পয়েন্ট কোথায় গেল, ও এই যে রিলিজিয়ানের বিষয়ে, মানে অ্যাকচুয়ালি এগুলোর উপরে আমি এত ডিটেলসে আর যাচ্ছি না, যে এখানে অ্যাকচুয়ালি মানে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে কোন আর্টিকেল তোমাকে পাওয়ার দেবে, রিলিজিয়ান কোথায় কোথায় বা শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ করা যায় কি না, এই সমস্ত বিষয়গুলো আছে। নেক্সট দেখো, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস কী বলছে, মানে তোমার সাংস্কৃতিক আর শিক্ষার যে রাইটটা সেটা হচ্ছে, মানে তুমি যে মানে কোন সম্প্রদায়, কোন মানে তোমার কি কালচার, তোমার কি সংস্কৃতি, তোমরা জানো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংস্কৃতি আছে, মানে তুমি যদি দেখবে জাল্লিকাট্টু নাম শুনেছো, তো এটা অ্যাকচুয়ালি তামিলনাড়ুর একটা বিশেষ একটা অনুষ্ঠান, তো তুই এমন নয় যে গভর্নমেন্ট থেকে ওটাকে ব্যান করে দেবে, এরকম করতে পারে না, কারণ তাদের কালচারে হার্ট করে। তোমরা জানো কোনো একটা ট্রাইবাল এরিয়াতে কিছু একটা পার্টিকুলার, যে মানে মনে করো ত্রিপুরাতে যেটা আছে, কি পূজা বলে, যাই হোক ভুলে যাই মাঝে মাঝে, ত্রিপুরাতে, তো ত্রিপুরাতে একটা জাস্ট কি পূজা, সামথিং পূজা আছে, তোমরা অবশ্যই দেখো, একটু সার্চ করো, আমি এই মুহূর্তে মাথায় আসছে না। তো এই এক একটা জায়গায় এক এক রকম কালচার আছে, আমাদের যেমন দুর্গা পূজা, ঠিক আছে, হিন্দুদের দুর্গা পূজা, মুসলিমদের মনে করো সবে বরাত, যে সমস্ত সভাগুলো, এই সমস্ত কালচারে কিন্তু মানে এগুলো কিন্তু একটা একটা কালচার, এগুলো হার্ট করতে পারবে না। এডুকেশনাল রাইট মানে ওই যেটা মানে বললাম যে তুমি যদি ভারতবাসী, তোমার শিক্ষার যে অধিকার আছে, তুমি শিক্ষা অর্জন করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 32 এর আন্ডারে অনেকগুলো ইয়ে আসে, তোমার কনস্টিটিউশনাল রিমেডির আন্ডারে, এর আন্ডারে অনেকগুলো রিটস আছে, এই রিটস অনেকগুলো হ্যাবিয়াস কর্পাস, কোয়ার্টারারি মানে এই অনেকগুলো রিটস আছে, এগুলো কিন্তু তোমাদেরকে পরে আমি ডিসকাস করব, ম্যান্ডামাস কি, তো এগুলো এটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল বলে কনস্টিটিউশনের, এটাই কিন্তু ম্যাক্সিমাম রাইটটা কিন্তু আমাদেরকে দেয়, ঠিক আছে। এরপরে দেখো, দ্য ফান্ডামেন্টাল রাইটস আর মেইন ফর প্রমোটিং দ্য আইডিয়া অফ পলিটিক্যাল ডেমোক্রেসি, মানে এটা পলিটিক্যাল ডেমোক্রেসির আইডিয়া দেয় ফান্ডামেন্টাল রাইটস। দে অপারেট অ্যাজ লিমিটেশন অন দ্য tyranny of the executive and arbitrary laws of legislature. The they are judiciable in nature, and that is they are enforceable by the court for their violation. মানে এই যে ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে কিন্তু জুডিশিয়াল ইন নেচার, মানে কি তুমি যদি ফান্ডামেন্টাল রাইটস তোমার কেউ যদি হনন করে, ভায়োলেট করে, তাহলে তুমি কিন্তু কোর্টে যেতে পারো, মানে তোমার কোর্ট কিন্তু পাওয়া দেবে। তুমি যদি
যে কোনো এই যে রাইটগুলো আছে, এই রাইটগুলোর মধ্যে, এই 6টা রাইটের মধ্যে তোমাকে কোনো রকম রাইটে যদি কোনো একটা এ করে প্রবলেম করে, তাহলে তুমি কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা রাইটস যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে এলিমিনেট করা হয়েছে। সেই রাইটটা কি সেটা অবশ্যই জানিও তোমরা। সেটা কোথায় রাখা হয়েছে সেটাও জানিও। এটা একটা কোশ্চেন রেখে গেলাম তোমাদের জন্য। নেক্সট, দ্য ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসোলিউট অ্যান্ড সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। এই ফান্ডামেন্টাল রাইটস অ্যাবসোলিউট নয় অ্যান্ড সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন যেটা বলছে, ঠিক আছে। এটা অ্যান্ড দে আর নট sacrosanct and can be curtailed or repealed by the parliament through a constitutional amendment act. মানে অ্যাকচুয়ালি বলছে এটা, মানে এখন মানে এই ফান্ডামেন্টাল রাইটসটা যে একবারে অ্যাবসোলিউট তা নয়। আর রিজনেবল রেস্ট্রিকশন মানে এই যে ব্যাপারটা বলছে স্যাক্রোস্যান্ট মানে হচ্ছে মানে অ্যাকচুয়ালি পূর্ণময়, মানে এটা একদম পুরো টোটালি কমপ্লিট স্যাচুরেটেড যে ব্যাপার সেরকমও নয়। এটা কিন্তু কার্টেল করা যায়, এটা কিন্তু রিপিল করা যায়, বাতিল করা যায়। কিভাবে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে। সেটা কিভাবে করব? আর্টিকেল 368 যেটা আছে আমাদের পার্ট 20-তে, সে কিন্তু আমাদের এই রাইটটা দেয়। আমরা কিন্তু একটা মেজরিটির মাধ্যম দিয়ে ফান্ডামেন্টাল রাইটসটাকে আমরা করতে পারি, কিন্তু বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করলে চলবে না। বোঝা গেল? তো এই সমস্ত ব্যাপারগুলো আছে। দে ক্যান অলসো বি সাসপেন্ডেড ডিউরিং দ্য অপারেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি এক্সেপ্ট দ্য রাইটস গ্যারান্টিড বাই আর্টিকেল 20। অলরেডি বললাম যে এটা সাসপেন্ড করা যায় এই ফান্ডামেন্টাল রাইটসগুলো, এই জন্যই বলছে এটা অ্যাবসোলিউট নয়, ঠিক আছে। এটার উপরে মানে রেস্ট্রিকশন রাখা যায়। এবং 20 আর 21 এই দুটো আর্টিকেল কিন্তু বাদ বাকি সবগুলো কিন্তু সাসপেন্ড রাখা যায় when the emergency is going on in our country. এমার্জেন্সি মানে যেটা বলেছিলাম, it may be presidential rule or state emergency or it may be national emergency, it may be fundamental emergency. ফান্ডামেন্টাল এমার্জেন্সি কবার এসেছিলো আমাদের দেশে অবশ্যই জানাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা কি? অ্যাকচুয়ালি ওটা হচ্ছে নৈতিক অধিকার ছিল ফান্ডামেন্টাল রাইটস, আর এটা হচ্ছে নৈতিক কর্তব্য। ডাইরেক্টিভ প্রিন্সিপাল না, ফান্ডামেন্টাল ডিউটিসটা হচ্ছে নৈতিক কর্তব্য, আর এটা হচ্ছে কি বলতো, তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে যে থুতু ফেলো না, ঠিক আছে। তারপরে মানে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আছে তাকে সম্মান করো, ঠিক আছে। এবার তুমি যদি রাস্তায় থুতু ফেলো তা কে আর বলবে, সেটা তোমার মাইন্ডসেটের ব্যাপার, ঠিক আছে। এটাকে মানে অ্যাকচুয়ালি এটা একটা আমাদের কনস্টিটিউশন থেকে তোমাকে একটা নৈতিক কি তোমার মানে মানুষ হিসাবে তোমার যে কি দায়িত্ব বা কি করণীয় বা মানুষের সমাজ কল্যাণমূলক কাজ তোমার কি, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো, ঠিক আছে। দেখো, অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি ইজ নট এ নোবেল ফিচার, এটা নোবেল ফিচার না অফ দ্য কনস্টিটিউশন। দে আর enumerated in part 4, ওটা পার্ট 3-তে ছিল, এটা পার্ট 4-এ আছে। দে ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 ব্রড ক্যাটাগরিজ, 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়, সোশ্যালিস্টিক, গান্ধিয়ান অ্যান্ড লিবারেল ইন্টেলেকচুয়াল। এই 3টে ভাগে বাকি। এখানে গান্ধিয়ানটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কি বলছে? দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর মেইন ফর প্রমোটিং দ্য আইডিয়া অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, মানে সামাজিক আর অর্থনৈতিক ডেমোক্রেসির জন্য একটা আইডিয়া দেয়, ঠিক আছে। মানে এটা তুমি ভায়োলেট করলেও, মানে তুমি যদি এটাকে না মানো, তোমার কারোর বাবার সাধ্য নেই যে তোমাকে কোর্টের সামনে হাজির করে, ঠিক আছে। দে সিক টু স্ট্যাবলিশ এ ওয়েলফেয়ার স্টেট in India. However, unlike the fundamental rights, the directive principles are non-judiciable in nature, that is, they are not enforceable by the court for their violation. ওই যেটা বললাম, মানে একে তুমি কোর্টে এই ভায়োলেট করলে তোমাকে কোর্টের মুখোমুখি হতে হবে না, তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। কিন্তু যা বলা হয়েছে সেটা হচ্ছে ওই ধর্মে যেমন বলা হয়, ভালো কাজ করো, মিথ্যে কথা বলো না, ঠিক আছে, কাউকে থাপ্পড় মেরো না, যাই হোক এরকম একটা ব্যাপার। তুমি থাপ্পড় মারলে সেটা একটা আবার মানে রাইট টু লাইফের মধ্যে পড়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে ওই মানে যেগুলো কারোর ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করছে এরকম কিছু নয়,
কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা আমাদের অ্যাজ এ হিউম্যান বিং আমাদের করা উচিত। সব কিছু আসলে সংবিধানের মধ্যে দিয়ে করা হয়। তো সেও তখন সংবিধানের মানে সেও তখন তোমাকে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো দ্য কনস্টিটিউশন ইটসেলফ ডিক্লেয়ার্স দ্যাট, আচ্ছা এখানে কোথায় ছিল, হ্যাঁ ঠিক আছে, দ্য কনস্টিটিউশন ইটসেলফ ডিক্লেয়ার্স দ্যাট দিস প্রিন্সিপালস আর ফান্ডামেন্টাল in the governance of the country, and it shall be the duty of the state to apply this principle in making laws। মানে অ্যাকচুয়ালি এটা একটা স্টেটের ডিউটির মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে, আর কিছু না। দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার মানে এইটা হচ্ছে স্টেটের একটা ডিউটি, ঠিক আছে। দে ইম্পোজ এ মোরাল অব্লিগেশন অন দ্য স্টেট অথরিটিস ফর দেয়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। একটা মোরাল অ্যাপ্লিকেশন মানে এটা জাস্ট কী বলে নীতি মতো একটা নীতি বা নীতি কথা যেটা বলছে। বাট দ্য রিয়েল ফোর্স স্যাংশন বিহাইন্ড দেম ইজ পলিটিক্যাল, দ্যাট ইজ পাবলিক অপিনিয়ন। মানে কি, মনে করো গভর্নমেন্ট মানে এখানে বলা আছে যে সবাইকে সমান একটা মানে মানে যে মনে করো তোমাকে যে চাকরি বাকরির ব্যাপারটা, ঠিক আছে, গভর্নমেন্ট অনেক রকম দেয়, আশা আকাঙ্ক্ষা দেয়। এবার কি হয়, ভুলে যায় সব, আবার ভোট আসে তখন হয়। তো অ্যাকচুয়ালি কি, তুমি একটা এখানে যেগুলো লেখা আছে সেই ফান্ডামেন্টাল যে ডিউটিগুলো, মানে মনে করো ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে একটা বলি, যেমন অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, আর্টিকেল 40 বলে, যেটা মানে গান্ধীয়ান প্রিন্সিপালের মানে যে পঞ্চায়েত যে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যে আসে একটা আসে 1992-তে, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি এই ভিলেজ পঞ্চায়েতের কনসেপ্টটা ডিপিএসপি থেকে আসে, ঠিক আছে। আর কি আছে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা বলেছিল। আর কি বলেছিল, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, এগুলো বলেছিল। আর কি বলেছিল, আরও বলেছিল, মনে করো মানে এটা বলেছিল স্টেট টু সিকিউর এ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, মানে এটা মানে সিকিউর করবে স্টেট এ সোশ্যাল অর্ডার মানে ওয়েলফেয়ার মানে মানুষের ভালোর জন্য, ঠিক আছে। আর কি বলেছে, ইউনিফর্ম সিভিল কোড বলেছিল, হ্যাঁ, এই সমস্ত ব্যাপার। তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই যে 46 যেটা আছে আর্টিকেল, সেটা কিন্তু এই যে প্রমোশন অফ এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার উইকার সেকশন, এগুলো বলা হয়েছিল, ঠিক আছে। তো 46 যেটা, সেটা কিন্তু সেটা থেকে কিন্তু 21A আসে, যে প্রমোশন করা এডুকেশনকে, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো। তো যাই হোক, অলরেডি এগুলো বলা হয়েছে, ঠিক আছে। বা মনে করো ওই যে বললাম যে মানে তোমাকে মানে এই সোশ্যাল মানুষের সামাজিক আর অর্থনৈতিক পরিকাঠামোটাকে ডেভেলপ করার জন্য তোমার যে সমস্তগুলো করণীয় সেগুলোকে কিন্তু এখানে বলা হয়েছে। তো অ্যাকচুয়ালি যেটা বলা যে এটা এগুলো বললে, এগুলো যে তুমি যদি ভায়োলেট কোনো একটা গভর্নমেন্ট করে, তাহলে পাবলিক অপিনিয়ন মানে কি, যে ভোটের সময় কিন্তু তোমাকে আমি দেখে নেবো, তুমি যদি এগুলো পালন করছো না বা সরকার থেকে এগুলো কোনো স্টেপ নিচ্ছে না বা সমস্ত ডিপিএসপিটা ভায়োলেট হয়ে যাচ্ছে, তখন কিন্তু হয়তো তোমাকে সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমি নিতে পারছি না, বাট তোমাকে কিন্তু আমি নেক্সট ভোটে কটা ধানে কটা চাল সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। তো ঠিক আছে, তো এটা হচ্ছে ডিপিএসপির কনসেপ্ট। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, দে কোথায় ছিলাম, ইন মিনার্ভা মিলস কেস, 1980 সালে মিনার্ভা মিল কেস এসেছিল। দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফাউন্ড অন bedrock of the balance between the fundamental rights and directive principles, মানে এখানে অ্যাকচুয়ালি একটা ব্যালেন্স জায়গা, একটা মাঝামাঝি জায়গায় মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা, মানে যে মিনার্ভা মিল কেস এখানে এটা আছে, এটা সমস্ত ডিটেলস আমরা পরবর্তী স্লাইডগুলোতে পড়বো এর পরের ভিডিওতে। তো কি মিনার্ভা মিল কেস, তারপরে আরও জিনিস যেগুলো আমাদের জানার আছে, যে তোমার কি কেরালায় যে একটা এসেছিলো কেশবানন্দ ভারতী কেস, যেটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে কি করবে না সেই ব্যাপারটা নিয়ে। ওকে, কেরালা গভর্নমেন্ট, স্টেট অফ কেরালা ভার্সাস কেশবানন্দ ভারতী কেস, এগুলো সব আমরা পড়বো। একটা 13 জাজ বেঞ্চ হয়েছিল। যাই হোক, এখানে দেখো ফান্ডামেন্টাল ডিউটিস, নেক্সট লাস্ট স্লাইড সম্ভবত এটা তোমাদের। তো ফান্ডামেন্টাল ডিউটিস কি বলছে,
দ্য অরিজিনাল কনস্টিটিউশন ডিড নট প্রোভাইড ফর দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য সিটিজেন। তাহলে অরিজিনাল কনস্টিটিউশন কী বলছে? ডিড নট প্রোভাইড ফর দ্য ফান্ড, মানে অ্যাকচুয়ালি এটা ছিল না। এটা 51-এর এ পার্ট 4 এতে কিন্তু এসেছিলো এই ফান্ডামেন্টাল ডিউটি। এখানে কিন্তু টোটাল এই মুহূর্তে কটা আছে? 11টা আছে। 10টা প্রথমে ছিল, পরবর্তীতে আরেকটা সংশোধন করে আনা হয়েছিল। যাই হোক, এখানে আমরা পড়বো, এখানে স্লাইডে আসে অবশ্যই। তো এই ফান্ডামেন্টাল ডিউটিসটা কিন্তু ছিল না, এটা কিন্তু পরবর্তীতে অ্যাড করা হয়েছে। কবে কি অ্যাড করা হয়েছে দেখো, এখানে লেখা আছে। এই এমার্জেন্সির সময় যে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট ছিলেন, সেই সময় কিন্তু এমার্জেন্সি ছিল 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976 on the recommendation of Sharun Singh committee. Very very important, very important. On the recommendation of the Sharun Singh committee, on the recommendation of the Sharun Singh committee, fundamental duties were taken into consideration in our constitution under the 42nd constitutional amendment act of 1976. বোঝা গেল? আবার বলছি, ফান্ডামেন্টাল ডিউটিসটা কবে এসেছিল? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। কার, কোন কমিটি? শরণ সিং কমিটি। কখন এসেছিলো? এমার্জেন্সির সময় এসেছিলো। এমার্জেন্সি কবে এসেছিলো? 75 to 77। সেই সময় প্রাইম মিনিস্টার কী ছিল? ইন্দিরা গান্ধী। আর কি জানার আছে এখানে? যে এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাকেই বলা হয় মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন বিকজ এই সময়টায় কি হয়েছিল? ম্যাক্সিমাম চেঞ্জেস এসেছিলো, ঠিক আছে? ম্যাক্সিমাম চেঞ্জেস করা হয়েছিল কনস্টিটিউশনে, ঠিক আছে? আমরা প্রস্তাবনা নিয়ে ছেড়ছাড় করেছিলাম। যাই হোক, আমরা সব ডিসকাস করবো পরবর্তীতে, তোমরা শুধু সাথে থাকো। আর কি, তোমরা যদি এটাকে মন দিয়ে শোনো, এটা তোমরা যদি কাজে লাগতে পারে, তাহলেই আমার মানে সর্বোচ্চ পাওয়া সব কিছু পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে দেখো 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002, 86 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002 এসেছিলো, যেখানে আরও একটা ফান্ডামেন্টাল 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস যেটা অ্যাড করা হয়েছিল। পার্ট 4A of the constitution, which consists of the only one article 51A, specifies the 11 fundamental duties. কি আছে? in respect of number to respect the constitution, national flag, এগুলো কিন্তু সব ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে আসে, ঠিক আছে? মানে তোমাকে রেসপেক্ট করতে হবে ন্যাশনাল ফ্ল্যাগ আর আমাদের জাতীয় সঙ্গীতকে, ঠিক আছে? এটা কিন্তু ডিউটিস, তোমার কর্তব্য। এমন নয় যে তোমাকে করতেই হবে, না করলে কেউ কিছু করতে পারবে না, কিন্তু তোমাকে খারাপ লোক বলবে, তুমি পচা লোক, এটা বলবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তারপরে কি বলবে? টু প্রোটেক্ট দ্য সভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রি। কান্ট্রির সভারেনিটি, ইউনিটি, একতা, ইন্টিগ্রিটি, এগুলো কিন্তু প্রোটেক্ট করতে হবে তোমাকে, তুমি যেহেতু ইন্ডিয়ান সিটিজেন। আর কি আছে? তোমার কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, যেগুলো কত করো সে সবাই কত করে সে তো সবাই জানে, হ্যাঁ? সেই জন্য নেতাজির ফটোর ওপরে কোনো দেশের মুখ্যমন্ত্রীর ফটো থাকে। যাই হোক, ব্যাপারটা মানে শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। আমাদের দেশে কিন্তু আমাদের যারা ফ্রিডম ফাইটার যারা ছিল, তাদের কিন্তু সমান মানে ঠিকঠাক কিন্তু সম্মান কিন্তু আমাদের দেশের নেতা মন্ত্রীরা করে না। যাই হোক, তো আমরা দেখো কোথায় ছিলাম? টু প্রমোট দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড অ্যামং অল পিপল, মানে প্রমোট করতে হবে স্পিরিট অফ কমন ব্রাদারহুড এবং মানে প্রত্যেকে মানে ভাই ভাই ভ্রাতৃত্বতা যেটা বজায় রাখা, ঠিক আছে? সেটা কিন্তু প্রমোট করতে হবে, বোঝা গেল? আর কি? টু প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার অ্যান্ড সো অন, মানে কি? যে হেরিটেজ যেগুলো, মানে যে প্রাচীন যে আমাদের যে সমস্ত কালচারাল সাইট ফাইট যেগুলো আছে, সেগুলোকে মানে প্রিজার্ভ করতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু তোমার দায়িত্ব। তোমার বাড়ির পাশে যদি কোনো একটা কালচারাল হেরিটেজ সাইট আছে, বা কোনো একটা মূর্তি, কোনো একটা বুদ্ধ, তোমার মনে করো গান্ধীজির মূর্তি আছে, তো সেটাকে কেউ আসলো, এসে আস্তে আস্তে পাথরগুলো খুলে খুলে নিয়ে চলে গেল বাড়ির জন্য, মনে করো বাড়ি ঘর তৈরি করবে, ঠিক আছে? তো সেটা কিন্তু তোমাকে প্রোটেক্ট করতে হবে, তোমাকে কিন্তু এটা দেখাশোনা করতে হবে, তোমার এটা নৈতিক কর্তব্য, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল ডিউটিস serves as the reminder to citizens that while enjoying their rights, they have also be quite conscious of duties they owe to their country, their society, to their fellow citizen। মানে কি? অ্যাকচুয়ালি এটা তুমি একটা দায়িত্ববান পুরুষ, তুমি স্যাচুরেট পুরুষ একজন,
তুমি যদি ফান্ডামেন্টাল রাইটস, যেমন তোমার একটা ফান্ডামেন্টাল রাইটস তোমাকে ভায়োলেট করলে তুমি সুপ্রিম কোর্টে, তোমার ফান্ডামেন্টাল ডিউটিসটা এটা কিন্তু পালন করার দায়িত্ব তোমার, সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, তুমি কিন্তু একটা দায়িত্ববান সিটিজেন হিসাবে তোমাকে কিন্তু এটা পালন করতে হবে। হাউএভার, লাইক দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল, দ্য ফান্ডামেন্টাল ডিউটিস আর অলসো নন জুডিশিয়েবল প্রিন্সিপাল। ওই সেই বললাম যে এটা অ্যাকচুয়ালি তুমি এটার এগেনস্টে কোনো কেস করতে পারবে না। তো এটাই হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ডিউটিস সম্বন্ধে ডিটেল লেকচার, মানে স্যালিয়েন্ট ফিচার্সের ওপরে পার্ট 2 ছিল। আস্তে আস্তে আমরা দেখব। যাওয়ার আগে তোমাদেরকে একটা কোশ্চেন করে যাব যে কেশবানন্দ ভারতী কেস, ঠিক আছে, এটা কত সালে এসেছিলো সেটা বলবে। নেক্সট লাস্ট আরও একটা কোশ্চেন যেটা করে গেলাম সেটা হচ্ছে এই বর্তমানে ভারতে কটা রাজ্য আছে, কটা স্টেট আছে, আর কটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ঠিক আছে, একটু দেখবে, আমি নেক্সট ক্লাস ওইগুলো সব ডিসকাস করে দেবো। আর আরও একটা কোশ্চেন তোমাদেরকে আমি করতে চাই, সেটা হচ্ছে প্রিভিয়াস লেকচার থেকে তোমরা বলবে যে আমাদের 1833 সালে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, আর 1858 সালে যে হয়েছিলেন ভাইসরয় সেটা কে ছিলেন। ঠিক আছে, বোঝা গেল? সো এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তোমরা এইভাবে পড়তে থাকো, অ্যান্ড উই শ্যাল ওভারকাম ওয়ান ডে। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।